গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি হতে পারে আজই। অস্ত্র মামলায় খালাস সাবেক প্রতিমন্ত্রী বাবর। ঋণের নামে সালমান এফ রহমানের বিরুদ্ধে ২৩৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। আইএফআইসি ব্যাংকের ডিএমডি সহ ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। রাজধানীর খিলক্ষেতে চাকরির টোপ দিয়ে মানব পাচার। মিয়ানমারে অবৈধ স্ক্যাম সেন্টারে আটকে রেখে নির্যাতন। বন্দিদশা কাটিয়ে ৮ মাস পর দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি, স্বজনদের স্বস্তি। এবং সিরাজগঞ্জে ৪ লেন মহাসড়কের ৮০% কাজ শেষ। ঈদের আগেই খুলছে বগুড়া ও পাবনামুখী হাটিকুমরুলের 2 সার্ভিস লেন। উত্তরাঞ্চলে স্বস্তির ঈদ যাত্রার আশা। সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ ৪৯ জনের খালাসের বিরুদ্ধে আপিল করেছেন রাষ্ট্রপক্ষ, যার শুনানি হতে পারে আজই। এর আগে গত বছরের ১ ডিসেম্বর বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ, যেটি শুনানির জন্য সর্বোচ্চ আদালতের কার্যতালিকায় রাখা হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত ও আরও প্রায় ৩০০ জন আহত হন। ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলার ঘটনায় ২টি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাব তার কাছে। আফজাল, গত ১ ডিসেম্বর এই মামলায় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্ট রায় দিয়েছিলেন এবং হাইকোর্টের রায় ছিল যে বিচারিক আদালত যে ৪৯ জনকে সাজা দিয়েছে, এর মধ্যে ১৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, সেই রায়কে অবৈধ ঘোষণা করেছেন। আদালত অবৈধ ঘোষণার ক্ষেত্রে যেটি বলেছিলেন হাইকোর্ট সে সময়, যে এই রায়টি একেবারেই ন্যায়ভ্রষ্ট ছিল এবং এই রায়ের মাধ্যমে যেটি আদালত বলার চেষ্টা করেছেন যে এই মামলার প্রধান আসামি ছিলেন হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান। তাকে ৩৪৭ দিন রিমান্ডে নিয়ে গিয়ে ৬ পৃষ্ঠার একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছিল এবং সেই জবানবন্দির আলোকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির নেতাদের এই মামলায় জড়ানো হয়। আদালত হাইকোর্টের রায়ে যেটি বলেছেন যে ৩৪৭ দিন একটা মানুষকে রিমান্ডে রেখে যে স্বীকারোক্তি আদায় করা হলো এবং সেই স্বীকারোক্তি দেওয়ার পর দিনই মুফতি আব্দুল হান্নান তিনি আদালতে গিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের কথা বললেন এবং তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনের বর্ণনাও তিনি দিয়েছিলেন। সেটি বিশ্বাসযোগ্য ছিল না বলেই এই ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার যে সব আসামি ৪৯ জন আসামিকেই আদালত কিন্তু হাইকোর্ট খালাস দিয়েছিলেন এবং এই খালাসের রায়ের বিরুদ্ধে পূর্ণাঙ্গ রায় যখন প্রকাশিত হলো, প্রকাশিত হওয়ার পরে রাষ্ট্রপক্ষের তরফ থেকে খালাসের রায় বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আপিল আবেদন করে রেখেছিলেন এবং আজকে যেটি কার্যতালিকায় এসেছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যে এই আপিলটি শুনানি হওয়ার কথা রয়েছে বা শুনানি হতে পারে, এমনটাই কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে বা অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে আমরা জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় রয়েছে, যেহেতু হাইকোর্ট থেকে সব আসামি খালাস পেয়েছেন, এখন আপিল বিভাগেও যদি এই মামলা বিচারাধীন থাকে, সেই কারণে ভবিষ্যতে রাজনৈতিক পট পরিবর্তন হলে কোনো ধরনের আবার যেন হেনস্থার শিকার না হতে হয়, সেই বিষয়টিও কিন্তু আইনজীবীরা মাথায় রেখেছেন, সেই কারণেই আপিলটি করা হয়েছে বলে অনেকেই মনে করছেন। আরেকটি বিষয় বলে রাখি যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তাকে 111-এর সময় একটি মামলায় ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বলা হয়েছিল যে বিশেষ অভিযানে 111-এর সময় তার বাসা থেকে একটি অস্ত্র পাওয়া গিয়েছিল এবং সেই অস্ত্রের কারণেই একটি অস্ত্র মামলা হয় এবং অস্ত্র মামলার প্রেক্ষিতে লুৎফুজ্জামান বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই রায়টি আজকে আদালত বাতিল করেছেন। হাইকোর্ট বলেছেন যে ১৭ বছরের সাজা দেওয়া ছিল অবৈধ। হয়তো কিছুক্ষণের মধ্যে এই রায়ের বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারবো আইনজীবীর মাধ্যমে। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। আফজাল হোসেন, হাইকোর্ট থেকে।
জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান বেনন ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে শুনানি শেষে এই আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। একই আদালতে যাত্রাবাড়ি থানার 16টি আলাদা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান বেনন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ও ডিএমপির সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদকে। এছাড়া আদাবর থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক এমপি সাদেক খানকে। বিভিন্ন থানার মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং দীপু মনি এবং আনিসুল হক এবং সাবেক অবৈধ এমপি সাদেক খান এদের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন। সাদেক খানের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং আনিসুল হকের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড এবং অন্য যারা আছে দীপু মনি এবং ইনু মেনন তাদের বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। ঋণের নামে সালমান এফ রহমানের বিরুদ্ধে 2375 কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইএফআইসি ব্যাংকের 4 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। সকালে সংস্থাটির উপপরিচালক ইয়াসির আরাফাতের নেতৃত্বে একটি টিম আইএফআইসি ব্যাংকের ডিএমডি শাহ মোহাম্মদ মঈনুদ্দিন, ইকবাল পারভেজ চৌধুরী, কর্পোরেট ম্যানেজার ওয়াসিম আলী ও রিলেশনশিপ ম্যানেজার তসলিমা আক্তারকে জিজ্ঞাসাবাদ করছে। দুদক জানায় 2023 সালের ডিসেম্বরে 1 বছর বয়সী 5 কোম্পানিকে ব্যাংকটি ঋণ দেয় প্রায় 2375 কোটি টাকা। অথচ এসব কোম্পানির নেই কোনো ওয়েবসাইট, এমনকি বাংলাদেশ ব্যাংকে দেয়া প্রতিবেদনে উল্লেখ নেই ঠিকানা। এসব ঋণের সুবিধাভোগী হিসেবে মনে করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে। মোটা বেতনে চাকরির কথা বলে মানব পাচার, মিয়ানমারের বন্দি শিবিরে আটকে রেখে বাধ্য করা হতো সাইবার অপরাধে। অবশেষে বন্দিদশা থেকে মুক্ত হয়ে 8 মাস পর দেশে ফিরলেন 18 বাংলাদেশি। তাদের ফিরে পেয়ে স্বজনদের চোখে মুখে স্বস্তি। বুধবার রাত 2টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারা। মানব পাচারের ফাঁদে পড়ে মিয়ানমারের বন্দিদশা কাটিয়ে 8 মাস পর দেশে ফিরলেন 18 বাংলাদেশি। বিমানবন্দরে তাদের জন্য অপেক্ষায় ছিলেন পরিবারের স্বজনরা। কেউ ঘুরতে গিয়েছিলেন, আবার কেউ আগে থেকেই কাজ করতেন থাইল্যান্ডে। গত বছর আগস্টে মোটা বেতনের চাকরির কথা বলে পাচারকারীরা 21 বাংলাদেশিকে থাইল্যান্ড থেকে নিয়ে যায় মিয়ানমারে। সেখানে একটি অবৈধ স্ক্যাম সেন্টারে তাদের বিক্রি করে দেয়। জোরপূর্বক সাইবার অপরাধে বাধ্য করা হয় বলে জানান ভুক্তভোগীরা। এমনকি চালানো হয় পাশবিক নির্যাতনও। যে অত্যাচার নির্যাতন করছে আমাদের, আমরা আশা ছেড়ে দিয়েছিলাম যে আমরা ওখানে জীবিত ফিরে আসবো আমাদের বাবা মার কাছে। উচ্চ স্যালারি ছিল, প্রলোভনে পড়ে যাই। রাস্তা থেকে হঠাৎ করে তাদের গাড়ি একটা বাড়ির ভিতরে ঢুকায় নেয়। ওখানে অস্ত্র সহ লোকজন ছিল। তখন আমাদের বুঝতে বাকি ছিল না যে আমরা ট্র্যাপে পড়ে গেছি। তোমরা যেহেতু 3 মাসের ভ্রমণে আসছো, চাইলে এই সময় কাজ করতে পারো, অথবা ভালো না লাগলে ঘুরে চলে যাবা। এইভাবে কাজের কথা বলে তাদেরকে ওইখানে নিয়ে বিক্রি করে দিছে। তার বিরুদ্ধে 8টা মামলা হয়েছে। সে এখন কুমিল্লা কারাগারে আছে। ঠিক আছে, রনি এবং রোমান, হ্যাঁ, দালাল। বন্দীদের মধ্যে একজন পালিয়ে দেশে ফিরলে বিষয়টি জানাজানি হয়। এরপর তাদের ফেরাতে শুরু হয় তোড়জোড়। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ব্রাকের যৌথ প্রচেষ্টায় পাচারের শিকার ব্যক্তিদের ফেরত আনা হয়। এদের যে অভিভাবকরা আছে তারা আসলে আমাদের সাথে যোগাযোগ করে যে এরকম আটকা পড়া আছে, তাদের সহযোগিতার জন্য আমরা তখন পরবর্তীতে ফরেন মিনিস্টারের সাথে আমরা যোগাযোগ করি এবং তাদের মাধ্যমে মূলত এই ব্যক্তিদেরকে ফিরে আনা হয়েছে। বন্দিদশা থেকে ফেরা বেশ কয়েকজন ভুক্তভোগীকে বিমানবন্দর এলাকায় ব্রাকের মাইগ্রেশন সেন্টারে রাখা হয়েছে। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের 2 সদস্যকে মারধরের জেরে শহরের স্টেশন রোডে বেশ কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি যাব তার কাছে। গতকাল মঙ্গলবার এই যে শহরের স্টেশন রোড এলাকায় এই যে ডাব ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গে সিএনজি রাখাকে কেন্দ্র করে মোটর শ্রমিক
যে আন্তঃজেলা বাসগুলো রয়েছে সেগুলোর চলাচল বন্ধ রেখেছে এবং এই যে জেলা বাসগুলো রয়েছে সেগুলো অফিসটি রয়েছে শহরের স্টেশন রোডে, সেখান থেকে এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে কিন্তু তারা এখানে একটি বিক্ষোভ বের করে এবং সেই বিক্ষোভটি এই যে স্টেশন রোড রয়েছে সেখানে মিতালি এই ফিলিং পাম্পের সামনে এসে যে ব্যবসায়ীদের দোকানগুলো রয়েছে 3টি দোকানে কিন্তু তারা ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় এবং আমরা দেখেছি যে সেই অবস্থাতে কিন্তু ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে আসতে দেওয়া হচ্ছিল না। পরবর্তীতে খবর পেয়ে দ্রুত সময়ের মতো সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ঘটনাস্থলে আসেন এবং তারা লাঠিচার্জ করে কিন্তু আসলে যারা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী রয়েছেন তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেয় এবং এক পর্যায়ে মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা তাদের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কিন্তু তারা তাদের বিক্ষোভ জানাতে থাকেন এবং সেই বিক্ষোভ থেকে তারা ঘোষণা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত প্রশাসন তাদেরকে একটি সুষ্ঠু বিচারের আশ্বাস না দেবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু বগুড়ার যে আন্তঃজেলা বাসগুলো রয়েছে অর্থাৎ জেলা শহরের মধ্যে যে বাসগুলো চলাচল করে সেগুলো কিন্তু বন্ধ থাকবে এবং তারা কিন্তু এই যে বাসগুলো রয়েছে টার্মিনালে সেখানে মহাসড়ক ব্যারিকেড করে রেখেছে। পাশাপাশি আমরা দেখছি যে এই যে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা এর ফলে কিন্তু পুরো এর ফলে কিন্তু পুরো শহর জুড়ে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে করে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এখনো তাদের যে অবস্থান সেটি রেখেছে। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। বগুড়া থেকে সহকর্মী আব্দুল আওয়াল। সময় সংবাদে আরও থাকছে। সিলেট থেকে ঢাকায় হামজা যোগ দিলেন জাতীয় ফুটবল দলের ক্যাম্পে। আজ লাল সবুজ জার্সিতে প্রথম অনুশীলন নিয়ে রোমাঞ্চিত এই মিডফিল্ডার। এবার বাণিজ্যের সংবাদ। ফল আমদানিতে সম্পূরক শুল্ক ও কর কমানোর প্রভাব পড়েছে রাজধানীর খুচরা বাজারে। আপেল, কমলা, আঙুর, নাশপাতির দাম রাতারাতি কমেছে কেজিতে 30 থেকে 70 টাকা। দাম আরও কমবে বলে জানিয়েছে তাজা ফল আমদানিকারক সমিতি। দাম কমতে শুরু করেছে চড়া মূল্যের ফলের বাজারে। রাজধানীর কাউরান বাজারের খুচরা বিক্রেতারা বলছেন একদিনের ব্যবধানে আমদানি করা আপেল, কমলা, আঙুর, নাশপাতির দাম কমেছে কেজিতে 70 টাকা পর্যন্ত। তাদের দাবি মানছেন ক্রেতারাও। যে আপেলটা ছিল 350 টাকা সে আজকে আপেল 320 টাকা। গতকাল নাশপাতি ছিল 300 টাকা, আজকে 280 টাকা। গতকাল আঙুর ছিল 350 টাকা, 7 আঙুর ছিল, এই আঙুর আজকে 300 টাকা, 280 টাকা বিক্রি হচ্ছে। আমরা চাই সহনশীল পর্যায়ে থাকুক, আরো দাম করুক। হঠাৎ করে ফলের বাজারে দাম কমতির কারণ গেল সোমবার রাতে নতুন এক প্রজ্ঞাপনে আপেল, কমলা, মাল্টা সহ লেবু জাতীয় ফল আমদানিতে সম্পূরক শুল্ক 30% কমিয়ে 25% করা হয়েছে। মওকুফ করা হয়েছে 5% আগাম কর। আপেল 400 টাকা কেজি সাধারণ মানুষের জন্য একটু বেশি। যাদের প্রয়োজন তারা খাইতেছে, যাদের খাইতে মন চায় তারা পারতেছে না খাইতে। আর একটু কমলে সবাই স্বাচ্ছন্দ্যভাবে খেতে পারবে। আমদানিকারকরা বলছেন এনবিআর এর শুল্ক কর কমানোর সিদ্ধান্তে ফলের দাম কমবে আরও। 1 কন্টেনার আপেল কম হবে 4,45,000 টাকা। আর যেটা অরেঞ্জ মালটা আমরা নিয়ে আসি মালটা, সেটা কমবে হলো 1 কন্টেনারে 4,65,000 টাকার মতন কমবে। আমরা ইতিমধ্যে যারা পাইকারি বিক্রেতা আছি তারা কমে বিক্রি করে দিচ্ছি। ভোক্তা পর্যায়ে এই সুফলটা ভোগ তারা করতে পারবে। এর আগে গেল 9 জানুয়ারিতে জারি করা অধ্যাদেশে এসব ফলের সঙ্গে আনারের সম্পূরক শুল্ক বাড়ানো হলেও কমানো হয়নি এবারের প্রজ্ঞাপনে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ষষ্ঠ দিনের মতো চলছে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি। এবার ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হচ্ছে, তাই ফাঁকা কমলাপুর রেলওয়ে স্টেশনের কাউন্টারগুলো। আজ ট্রেনের অগ্রিম টিকিট দেয়া হচ্ছে 29 মার্চের যাত্রী সাধারণের সুবিধার্থে। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল 8টা থেকে অনলাইনে দেয়া হচ্ছে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দেয়া হবে দুপুর 2টা থেকে। শতভাগ অনলাইনে বিক্রি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন কিছু যাত্রী। তাদের অভিযোগ, যেসব মানুষ অনলাইনে টিকিট কাটতে পারেন না তাদের বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে। আবার অনেকে বারবার চেষ্টা করেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত টিকিট। 20 মার্চ শেষ হবে ট্রেনের এবারের অগ্রিম টিকিট বিক্রি। সেদিন পাওয়া যাবে 30 মার্চের টিকিট। খেলার খবর। সিলেট থেকে এখন ঢাকায় হামজা দেওয়ান চৌধুরী। শেফিল্ড তারকা যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে। সেখানে সতীর্থ এবং বাফুফে কর্তাদের কাছ থেকে পেয়েছেন সংবর্ধনা। এর আগে বিমানবন্দরেও তাকে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন ফেডারেশন কর্তারা। হামজা আজ যোগ দেবেন জাতীয় দলের প্রথম অনুশীলনে। লন্ডন থেকে সিলেট, হবিগঞ্জ, সেখান থেকে ঢাকায় ছিলেন নানা ব্যস্ততার মাঝে, তবুও ক্লান্তি যেন স্পর্শই করতে পারেনি হামজা দেওয়ান চৌধুরীকে। শেফিল্ড তারকার মুখ থেকে হাসি কমেনি একটুও।
এদিন হবিগঞ্জে নানা সামাজিক কর্মকাণ্ড শেষ করে ঢাকায় ফিরেছেন হামজা। বিমানবন্দরে এসেই পেয়েছেন জমকালো সংবর্ধনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বরণ করতে গণমাধ্যম কর্মীদেরও ছিল উপচে পড়া ভিড়। সেখানে লাল সবুজের জার্সিতে প্রথমবারের মতো খেলতে আসার অনুভূতি প্রকাশ করেছেন তিনি। কালকের পরিস্থিতি কেমন ছিল? ভালো লাগছে। এই বাংলাদেশে আসলে সবকিছু মিলে কেমন লাগলো আর কি? এই যে খুব ভালো লাগছে আমার সব ফ্যামিলি। ওকে থ্যাংক ইউ অনেকটা ক্লান্ত মনে হচ্ছে নাকি? অনেকটা ক্লান্ত মনে হচ্ছে, না বিমানবন্দরের পালা শেষ করে হামজা যান জাতীয় দলের টিম হোটেলে। সেখানেও মিলেছে ফুলেল শুভেচ্ছা। সতীর্থরা অপেক্ষায় ছিলেন তাকে দেখার। হোটেলে গিয়েই সবার সঙ্গে দেখা করেছেন শেফিল্ড ফুটবলার। এর আগে সিলেট থেকে আসা বিমানেও ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন হামজা। প্রত্যেকের ছবির আবদার মিটিয়েছেন তিনি। বুধবার প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে অনুশীলন করবেন হামজা দেওয়ান চৌধুরী। এর আগে দুপুরে টিম হোটেলে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ দল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি হতে পারে আজই। অস্ত্র মামলায় খালাস সাবেক প্রতিমন্ত্রী বাবর। ঋণের নামে সালমান এফ রহমানের বিরুদ্ধে 2375 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। আইএফআইসি ব্যাংকের জিএমডি সহ 4 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।